স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড, শক্ত প্রতিপক্ষ না থাকলেও থামছে না নির্বাচনী সহিংসতা। বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরো বাড়াতে ৩টি সমঝোতা ও চুক্তি স্বাক্ষর, দুই দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠক। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবারও একজনের মৃত্যু, চালক পলাতক, এখনো মামলা হয়নি। উত্তর ঢাকার খালুকধারে ১ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী, সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন। ওমিক্রনে বিপর্যস্ত যুক্তরাজ্য থেকে প্রতি সপ্তাহে ফিরছেন অন্তত ২,০০০ যাত্রী, দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। ইউপি নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশের রেকর্ড হয়েছে। প্রথম ৫ ধাপে বিনা ভোটে জয়ী ১,৬০০ জন, এর মধ্যে চেয়ারম্যান ৩৫৩ জন, অথচ ২ দশক আগেও এ সংখ্যা ছিল ৩০ থেকে ৪০। বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থা চলতে থাকলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়বে। তৃণমূলের সবচেয়ে জমজমাট নির্বাচন হয় ইউনিয়ন পরিষদের। স্লোগান, মিছিল আর উৎসবমুখর পরিবেশে ভোট হলেও গ্রামগঞ্জের ভাগ্য উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তবে এবার ইউপি নির্বাচনে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশের রেকর্ড। ইসি ৬ ধাপের তফসিল ঘোষণার ৫ ধাপেই ৩৫৩ চেয়ারম্যান সহ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয়ী ১৬০০ জন। নির্বাচনে একটা সুস্থ প্রতিযোগিতা এটা কিন্তু নাই। এই নির্বাচনে কোনো জায়গায় এমপি সাহেব, কোনো জায়গায় বড় কোনো নেতা, কোনো জায়গায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, কোনো জায়গায় ইভেন একগুচ্ছ নেতা, তারা ডিসাইড করছেন অমুক চেয়ারম্যান হবে না, কেউ দাঁড়াতে পারবে না। ১৯৯৭ সালে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন ৩৭ জন। ২০০৩ সালে এসে ৩৪ আর ২০১৬ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২১৭-তে। তবে এবার আগের সব রেকর্ড ভেঙেছে। গোটা নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তার করা হচ্ছে, কিন্তু এইটা যে বিশেষ করে যখন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি দেখব, তখন এটা তো কমপ্লিটলি প্রভাব বিস্তার করে হচ্ছে। এমনকি কোনো সময় জাল সিগনেচার দিয়েও উইথড্র করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তৃণমূল সেবা থেকে বঞ্চিত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় নির্বাচনে যেটা আমরা লালন করছি, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিশ্ব রেকর্ড আছে আর কি। তো সেই রেকর্ডের কারণে এখন হয়তো ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করছেন বা অন্যান্য ক্ষেত্রে যারা নির্বাচন করছেন, তারা ভাবছেন আমরা কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব না। এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে। প্রত্যেক মানুষের অংশগ্রহণের ভিত্তিতে, চয়েসের ভিত্তিতে তারা নির্বাচিত হবেন এবং তারা কাজ করবেন এবং সেই কাজগুলো মানুষের সাথে সম্পর্ক রেখে করবেন, মানুষ অংশগ্রহণ করবে। এটাই শক্তিশালী। এই শক্তির ধারে কাছে আমরা এখন নাই। এখন এটা একনায়কতান্ত্রিক একটা পরিষদগুলো গঠিত হচ্ছে। ষষ্ঠ ধাপে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৩ জানুয়ারি। ধারণা করা হচ্ছে এই পর্বেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা বাড়বে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে মাঠে নেই বিএনপি সহ বেশিরভাগ দল। তারপরও নির্বাচনে সংঘর্ষ আর প্রাণহানি ঘটছে প্রায় প্রতিদিনই। আজও টাঙ্গাইলের ঘাটাইলে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন, আর মুন্সিগঞ্জের গজারিয়ায় সহিংসতায় ৬ জন গুলিবিদ্ধ সহ আহত ৯ জন। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকার এক কর্মীকে কুপিয়ে জখম করেছে বিরোধী পক্ষের লোকজন। টাঙ্গাইলের ঘাটাইলের লেকেপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে বৃহস্পতিবার দুপুরে মিছিল বের করে তার কর্মীরা। মিছিলটি ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন দুপক্ষের অন্তত ২০ জন। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। আমরা যখন মিছিলের বেশিরভাগ অংশ পার হয়ে গেছে, আমাদের পেছনের দিকে যে অংশটুকু ছিল সে অংশকে সে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমরা জানতাম না, জানি না। তারা পরিষদে এসে আক্রমণ করে পরিষদের সামনে থাকা আমাদের 5 নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালের গাড়িটায় আগুন দেয়। দুই পক্ষের বক্তব্য শুনছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা সকলের বক্তব্য দেখে আলামত নিয়ে আমরা এই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব।
এদিকে বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক খোকন সহ গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। এ সময় কুপিয়ে জখম করা হয় আরও ৩ জনকে। গুরুতর অবস্থায় ২ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে বুধবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া নৌকার কর্মী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত বিপ্লবের 2 হাতের কবজি কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। ক্যাম্পিং করে আসার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীরা ওই এলাকায় জড়ো হয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই কাজটি ঘটিয়েছে। 2 হাতে ইনজুরি আছে, তারপর রগ যেটা আমরা ইংলিশ বলি ভেসেল ইনজুরি আছে। ফিজিক্যাল কন্ডিশন স্টেবল না এবং অপারেশনের পর 72 আওয়ার্স, এর মধ্যে আসলে কিছু বলা যাইতেছে না। এদিকে নওগাঁর ধামইরহাটে উপজেলা সদর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 20টির বেশি মোটরসাইকেল। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সহিংসতা মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে কাফনের কাপড় মাথায় দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ মানুষ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন কমিশন গঠন নিয়ে হাটে ঘাটে কথা না বলে বিএনপিকে নিজেদের দাবি রাষ্ট্রপতিকে জানানোর আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে মুজিববর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, গতবারও বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। হবিগঞ্জে বিএনপির উপর হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নিজেরা চেয়ার ছোড়াছুড়ি করেছে, তাদের ঝামেলা মেটাতে পুলিশ কাজ করেছে। সুনামগঞ্জেও শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের কাজ করেছে পুলিশ। জাতির পিতা শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিজয়ের 50 বছরে বাংলাদেশ এক মর্যাদাপূর্ণ দেশ হিসেবে বিশ্বের সামনে আবির্ভূত হয়েছে। কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অনেক গণতান্ত্রিক দেশ আছে সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ও সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তার দাবি, দেশে গণতন্ত্র না থাকার কারণে এখন মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন ধর্মের মানুষ তাদের উৎসবও নির্বিঘ্নে পালন করতে পারছে না। এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়েও কথা বলেন। জানান, বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে দিন দিন অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার। এই আওয়ামী লীগ সরকার আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে অন্য কোনো সময় এতগুলো ঘটেনি। এমনকি আমাদের সবচেয়ে শান্তিপ্রিয় খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও সে একইভাবে তাদের উপরে অন্যায় করা হয়েছে। তাদের ধর্ম উপাসনালয়কে আপনার ধ্বংস করা হয়েছে, তাদের ধর্ম যাজকদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে দুদেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈতকর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার 3টি সমঝোতা ও চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির মধ্যে আজ বৈঠক শেষে এসব চুক্তি হয়। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে মালের জমহুরি ময়দানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সোলি। পরে প্রেসিডেন্ট প্রাসাদে 2 নেতা বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। এ সময় একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মালদ্বীপের কাছে বাংলাদেশ হস্তান্তর করে 13টি সামরিক যানের প্রতীকী চাবি। পরে এক যৌথ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ থেকে নার্স ও চিকিৎসক নেবে মালদ্বীপ। বিমান চালুর পর এবার 2 দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের পরিকল্পনা হচ্ছে। আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। 2 দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তিও সম্পন্ন হয়েছে।
এছাড়া বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবশক্তি উন্নয়ন, যুব ও ক্রীড়া এবং মৎস্য ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়াতে আমরা উভয় দেশই সম্মত হয়েছি। বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিতে মালদ্বীপের প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানো, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ উন্নয়নের বিষয়ে প্রেসিডেন্ট সলিহের সাথে বিস্তারিত আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা। এছাড়া মালদ্বীপে অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে, যারা উভয় দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে। মালদ্বীপ সফর শেষে 27 ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই সঙ্গে এলডিসি উত্তরণে 2021 সালকে ঢাকা মালে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণে দুদেশের উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগুতে চায় বাংলাদেশ। জাতি গঠনের সংসদ সদস্যদের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে মালদ্বীপের জাতীয় সংসদ মজলিসে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে থাকা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে জানান সহযোগিতা বাড়ানোর আহ্বান। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপেরও এলসিডিতে উত্তরণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে দুদেশের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। আগামী 50 বছরে এ যাত্রায় আসবে অর্থবহুল পরিবর্তন ও সমৃদ্ধি। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion. আমরা আশা করি বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বাড়াতে পারবে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও মজবুত হবে বলে আশা করি। বাংলাদেশ সমৃদ্ধির সম্ভাবনাময় একটি দেশ। আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে এই সমৃদ্ধির যাত্রায় একত্রে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ মালদ্বীপ ফ্রেন্ডশিপ। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়েই এগোতে চায়। 2021 is a landmark year for বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বিস্তৃত করতে পারে। বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে পর্যটন ও সামাজিক যোগাযোগে পরিসর বড় করতে আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানাই। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে মালে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Thank you very much for hearing me. Thank you. রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর বই উৎসব হচ্ছে না। স্কুলে ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। দুপুরে মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন করে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 31শে ডিসেম্বরের মধ্যেই 95 ভাগ বই পৌঁছে যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য 34 কোটির বেশি বই ছাপাচ্ছে সরকার। তবে এরই মধ্যে প্রাথমিকের বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও মাধ্যমিকের প্রায় 5 কোটি ছাপানোর কাজ বাকি। মুদ্রণ মালিক সমিতি বলছে, অনেক ছাপাখানাই কাজ শুরু করেনি এখনো। দরপত্র দিতে দেরি হওয়ায় এবং গত বছরের বিল সময় মতো না পাওয়া সহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই মাধ্যমিকের বই নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের কিছু প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা নাই গত বছর আমাদের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে কাগজের দাম বাড়ার কারণে, কোভিডের কারণে। ওরা ব্যাংকের ঋণ 100% পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক ওদেরকে ফাইন্যান্স করে নেয়। মাধ্যমিকের বই 95 ভাগ 31 ডিসেম্বরের মধ্যে স্কুলে যাবে, আর বাকি বই 7 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 21 কোটি বাধাই হয়ে গেছে, সরবরাহ হয়ে গেছে 17 কোটির বেশি, এবং আমাদের এই আগামী 3-4 দিনের মধ্যে আমরা আশা করছি যে সবই প্রায় হয়ে যাবে। তারপরেও হয়তো একেবারে খুব স্বল্প একটা সংখ্যা বাদ থাকতে পারে, সেটাও আমরা আশা করছি যে অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিতে পারবো।
নতুন কারিকুলামের প্রথম এবং ষষ্ঠ শ্রেণীর বই ফেব্রুয়ারিতে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষামূলকভাবে 60টি স্কুলে শিক্ষার্থীরা এই বই পাবে। নতুন কারিকুলামের আপনারা তো জানেন যে এর মধ্যেও আমরা সেই টেক্সটগুলো আবার সব দেখছি, আমরা নিজেরাই বসে দেখছি সবাই বিশেষজ্ঞদের নিয়ে। সেটা আমাদের ট্রাই আউটে আমরা যাব 1 ফেব্রুয়ারি থেকে। তার কারণ হলো আমাদের ছাত্র ভর্তি সেই কাজটি শেষ হতে জানুয়ারির শেষ হয়ে যায়। গত বছর বইয়ের কভারের অতিরিক্ত কাজের বকেয়া বিলও দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, সকল জটিলতা কাটিয়ে নির্দিষ্ট সময়ে যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো যায় সেজন্য সার্বক্ষণিক তদারকি করতে হবে। সেই সঙ্গে কোনো প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিলে সঙ্গে সঙ্গে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকাটুলিতে রাজধানী সুপারমার্কেটের সামনে ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি বলে জানালেও নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাজধানীতে আবারও দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুত গতিতে আসা ময়লার গাড়িটি স্বপন কুমার সরকার নামের এক ব্যক্তির উপরে উঠে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দেখলাম একটা রিক্সা এই পার থেকে ওই পার গেতেছে, সিটি কর্পোরেশনের গাড়ি, রিক্সাটা কাইতে পড়ে গেল, সিটি কর্পোরেশনের গাড়ি ব্রেকও করলো না, আর উপর দিয়ে উঠাই নিয়ে গেল। আর ময়লার গাড়ি সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি, ময়লা বোঝাই করা ছিল। ওই বেপরা গাড়ি চালায় গেছে, যদি চেষ্টা করতো লোক বাঁচতো, ওই ব্রেক করলে লোক বাঁচতো। এখানে সম্পূর্ণটা হচ্ছে গ্যাঞ্জামটা বেশি, যার কারণে অ্যাক্সিডেন্টটাও এখানে বেশি হয়। কারণ রাস্তা হচ্ছে একটা, আর উল্টা দিক থেকেও আপনার যানবাহন চলাফেরা করে। প্রত্যক্ষদর্শীরা ময়লার গাড়ির কথা বললেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কিছু বলতে পারছেন না কেউ। পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা বলছেন, একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি সিটি কর্পোরেশনের কিনা। ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, ময়লার গাড়িতে প্রাণ হারিয়েছেন স্বপন কুমার সরকার। সিটি কর্পোরেশনের গাড়ি, ওনাকে এইভাবে উপর দিয়ে গাড়িটা নিয়ে যায়, কিন্তু উনি তো পারতো যে ওনাকে বাঁচাতে। যেমন ড্রাইভারের দোষ আছে, রিক্সা ড্রাইভার, এমন মেন হলো সিটি কর্পোরেশনের গাড়ি। আমার বোন খবর পাইছে 10 মিনিট পরে। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাসে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 জন প্রাণ হারান। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাল দখল ঠেকাতে এবার মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনীকে। 1 জানুয়ারি থেকে খালের সীমানা নির্ধারণে কাজ শুরু করবে তারা। সীমানা নির্ধারণ করে পিলার বসানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এদিকে মশার উপদ্রব কমাতে ঢাকার বিভিন্ন সংস্থাকে তাদের জলাশয় পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। দখল দূষণে বিপন্ন রাজধানীর বেশিরভাগ খাল। কোনো কোনো খালের 10 ভাগের 9 ভাগই দখল হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট, দোকানপাট। গত বছরের 31 ডিসেম্বর খালের দায়িত্ব পেয়ে জানুয়ারিতে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নামে ডিএনসিসি। কিন্তু সীমানা নির্ধারণ করে খাল দখলমুক্ত করতে নানা বাধার মুখে পড়তে হয়। তাই এবার সহায়তা নেওয়া হচ্ছে সেনাবাহিনীর। তারা খালের সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দেবে। এরপর অবৈধ দখল উচ্ছেদ করবে উত্তর সিটি কর্পোরেশন। পারমিশনটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে পেয়েছে, চিঠি আমাকে বৃহস্পতিবার দিয়েছে। আগামী 1 তারিখ বা 2 তারিখ থেকে সকল খালের সীমানা নির্ধারণ কাজ শুরু হয়ে যাবে, এবং এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী একত্রে আমরা কিন্তু সেই নির্ধারণ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। খাল ছিল 60 ফিট, এখন হয়ে গেছে 6 ফিট। বলার কেউ কিচ্ছু নাই। সুতরাং আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি। এদিকে রাজধানীর খালগুলো অপরিষ্কার থাকার কারণে উপদ্রব বেড়েছে কিউলেক্স মশার। বৃহস্পতিবার থেকে মশা নিধনে শুরু হয়েছে বিশেষ অভিযান। এ সময় বিভিন্ন সংস্থার অধীনে থাকা খাল ও ডোবা পরিষ্কারের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র। যার জায়গায় তাকে পরিষ্কার করতে হবে। রাজুকের জায়গা তো আমি গিয়ে পরিষ্কার করবো না, আমার সিটির জায়গা থেকে আমি পরিষ্কার করব। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের জায়গা পরিষ্কার করবে, পিডব্লিউডি তার এলাকা পরিষ্কার করবে, রেলওয়ে তার এলাকা সে পরিষ্কার করবে, সিভিল এভিয়েশন তার এলাকা সে পরিষ্কার করবে। যেখানে কিউলেক্স মশার বংশবিস্তারের ক্ষেত্র মিলবে, সেখানে জরিমানা বা মামলার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এই ঘটনায় সিসি ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করেছে র্যাব। ঢাকা থেকে স্বামীর সাথে বেড়াতে গিয়ে বুধবার রাতে ধর্ষণের শিকার হন তিনি। সমুদ্র সৈকতে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে অপহরণের পর ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র পাড়ের একটি মার্কেটে স্বামী সন্তান সহ ঘুরছিলেন ঢাকা থেকে বেড়াতে আসা এক নারী। এ সময় ভিড়ের মাঝে ওই নারীর স্বামীকে ধাক্কা দেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। গৃহবধূকে ছুরির ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশা করে নিয়ে যায় শহরের একটি নির্জন স্থানে এবং 3 জন মিলে ধর্ষণ করে তাকে। পরে স্বামী সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই গৃহবধূকে একটি হোটেলে নিয়ে যায় দুর্বৃত্তদের একজন। সেখানে আবারও ধর্ষণ করা হয় গৃহবধূকে। আমার স্বামী অতটা না চালাক চতুর না, হ্যাঁ একটু সোজা সরল সোজা মানুষ। হ্যাঁ মাপ টাপ চায়া কাছে দেন, ভাই ভুলে গেছে, আমরা অন্য জায়গা থেকে এসেছি, ভাই মাফ করে দেন আমার ভুটারে কয়ে আইসা পড়ছি আমরা। তার 5 মিনিট পরে ওরা একটা সিঞ্জি নিয়ে যায়, আমাকে টান দিয়া সিঞ্জির মধ্যে উঠে ফেলাইছে। আমি 2 বার চিৎকার করছি, তখন বাস থেকে অনেকগুলো লোক নামছে। 2 বার চিৎকার করছি, করার পরে একজনে হাত ধরছে, একজনে মুখ ধরে হাত আর মুখ ভাঙতে ফেলাইছে। খবর পেয়ে র্যাবের একটি দল হোটেল রুম থেকে গৃহবধূকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হোটেল ম্যানেজারকে। অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। র্যাব জানিয়েছে ধর্ষকদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ইমো আইডিতে বন্ধুত্ব গড়ে প্রবাসীদের নানা প্রলোভন দেখে অর্থ আত্মসাৎ চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। মেইলি কণ্ঠে কথা বলে ইমো আইডি হ্যাকের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। এ চক্রের আরও শতাধিক সদস্য রাজশাহী নাটোর এলাকায় সক্রিয় বলে জানিয়েছে সংস্থাটি। কথা বলে ওকে বলতাম যে আপনার ইমোটা অ্যাড করব আমার ইমোর সাথে, আপনার ইমো নাম্বারে একটা মেসেজ গেছে, দেখেন একটা 4 সংখ্যার নাম্বার গেছে, ভেরিফিকেশন নাম্বার অ্যাড করার জন্য। তো আপনার ফোনে কি কি নাম্বার গেছে তো দেখেন তো। রাজশাহী নাটোরের প্রত্যন্ত এলাকায় বাড়ি, নেই তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা, তবে এসব কোনো কিছুই বাধা হয়নি প্রযুক্তির সুবিধা আয়ত্ত করতে। অল্প জ্ঞান নিয়েই অনলাইন অ্যাপ ইমো ব্যবহার করে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ গড়ে তুলেছে একটি চক্র। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি ইমোতে কাজ করেন? যদি ইমোতে কাজ করেন তাহলে যে আমি বিকাশ নাম্বার দিচ্ছি, 1 ঘন্টা 1000 টাকা, আধা ঘন্টা 500 টাকা। ইমোতে নারী কণ্ঠে এভাবেই কথা বলে প্রথমে বন্ধুত্ব, পরে আরও ঘনিষ্ঠ আলাপচারিতার লোভ দেখে লাইভ স্ট্রিমিংয়ে আমন্ত্রণ জানাতো এরা। সেখানে অনলাইন থেকে ডাউনলোড করে কোনো নারীর ভিডিওতে নিজের কণ্ঠ মিলে চলতো আলাপ। সবশেষ কৌশলে ওটিপি আইডি হাতিয়ে নিয়ে টার্গেটের ফোনটি পুরো নিয়ন্ত্রণে নিত এই চক্র। লাইভ স্ট্রিমিং যে সাইটগুলো আছে এই সাইটের মধ্যে তারা ওই মেসেজ অপশনে যেয়ে চট করে তাদের নাম্বারগুলো দিয়ে দেন, নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করার কথা বলেন। আপনার ফোনে একটি 4 সংখ্যার একটি ডিজিট যাবে, ওইটি আমাকে দিলে আমরা একান্তে কথা বলতে পারবো, এই বলে তার কাছে ওটিপিটি সেন্ড করা হয় এবং ওটিপিটি আবার উনি যখন রিটার্ন করেন তখন এই ফোনের কন্ট্রোলটা তারা নিতে পারেন। এরপর শুরু হতো অপরাধী চক্রের আসল কাজ। প্রতারণার শিকার ব্যক্তির পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করে চাওয়া হতো অর্থ। মূলত প্রবাসীরাই ছিল এই চক্রের টার্গেট। চ্যাটিং হিস্ট্রিতে যেখানে টাকার ট্রানজেকশন হয়েছে এই নাম্বারগুলো তারা আইডেন্টিফাই করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কথা বলে যে আমাকে 2000 টাকা দেন, 5000 টাকা দেন, 25,000 টাকা দেন বলে টাকা নিয়ে ওই নাম্বারগুলো আবার ব্লক করে দেন। রাজশাহী ও নাটোরের কিছু নির্দিষ্ট এলাকা ঘিরে গড়ে উঠেছে এই চক্র। 3 থেকে 4 জনের দলে ভাগ হয়ে যেখানে কাজ করছে শতাধিক প্রতারক। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জনই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,054 জনের। 849টি ল্যাবে 24 ঘন্টায় 19,624 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 382 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.95%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,82,368 জনে। সুস্থ হয়েছেন আরও 312 জন। এ নিয়ে মোট সুস্থ 15,46,664 জন।
ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমণ এখন যুক্তরাজ্যে, কিন্তু প্রতি সপ্তাহে 1,500 থেকে 2,000 যাত্রী আসছেন বাংলাদেশে। কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোয়ারেন্টাইন নয়, ইউরোপ ফেরতদের বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যেই শুরু হবে পরীক্ষা। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে প্রায় 100 দেশে। সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাজ্যে। সেখানে ওমিক্রনে আক্রান্ত ছাড়িয়েছে 1.5 লাখ। শনাক্তের বেশিরভাগই করোনার নতুন ধরন। দেশটিতে ওমিক্রনে মারা গেছেন 14 জন। প্রতিদিনই বাড়ছে রোগী। যুক্তরাজ্য থেকে প্রতি সপ্তাহে দেশে আসছেন 1,500 থেকে 2,000 যাত্রী। আফ্রিকার 7 দেশ থেকে ফেরা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলেও যুক্তরাজ্যের বেলায় তা হয়নি। এরই মধ্যে অনেক দেশ যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টিন ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশেও কোয়ারেন্টিন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। সমূহ সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশে আপনার ওমিক্রনের মানে প্রবেশ এই ইউকে থেকেই হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সো এটা কিন্তু এখন খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যারা ইউকে থেকে বাংলাদেশে যাবে তাদের জন্য 2 সপ্তাহ ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করা হয়। বাংলাদেশে ঢুকতে 48 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট লাগে। ওমিক্রন রোধে ইউরোপ ফেরতদের বিমানবন্দরেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোয়ারেন্টাইন করতে গেলে জায়গাও হবে না এবং এটা একটা হিউম্যান ক্রাইও হবে। তো একটা যেটা হচ্ছে যে কেউ তো কোভিড টেস্ট না করে প্লেনে উঠতে পারছে না, এটা কিন্তু ম্যান্ডেটরি। তারপরেও যেহেতু ইউরোপে এবং ইংল্যান্ডে এটা অনেক বেশি ছড়িয়ে গেছে, আমরা যেটা চিন্তা করছি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা নির্দেশনা যে যারা ইউরোপ থেকে আসবে প্রত্যেকে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তারপরে এন্ট্রি করতে দেব। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টার চেয়ে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। ওমিক্রন প্রতিরোধে মাস্ক ও টিকাদানে আরও জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো খেলার খবর। আর খেলার খবরের শুরুতেই শিরোনাম। কাল বিসিবি সভায় স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন, শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগ নিয়েও আলোচনা। প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে ফিরলেই সাফজয়ী নারী দলের সংবর্ধনা, মারিয়াদের এগিয়ে নেয়ার পরিকল্পনা বাফুফের। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, প্রভাবশালী 2 পরিচালক আগের পদেই বহাল থাকবেন নাকি পরিবর্তনের হাওয়া লাগবে? নতুন কমিটিতে এবার তরুণ ওবেদ আর নিজাম, ফাহিম সিনহা আর অভিজ্ঞ সংগঠক ইফতেখার মিঠুকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। কাল বিসিবির দ্বিতীয় সভায় আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভা শুরু বেলা 3:30টায়। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের পর পেরিয়ে গেছে প্রায় 2.5 মাস। নতুন করে পদ বন্টন করা হয়নি, কাজে আসেনি গতি। পদ ছাড়ার কথা জানিয়েছেন আকরাম খান। বিসিবির একাধিক পরিচালকও চান দায়িত্বে অদল বদল। সবকিছুর ফয়সলা হতে যাচ্ছে দ্রুতই। ছুটির দিনে ব্যস্ত থাকতে হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে বোর্ডের অ্যাকর্ডিং টু বোর্ড কনস্টিটিউশন আমাদের একটা স্ট্যান্ডিং কমিটিগুলো ফর্ম করার একটা বিষয় রয়েছে, সেগুলো হয়তো আমরা চূড়ান্ত করতে পারবো বলে আশা করি। অ্যাটলিস্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো। এর বাইরে আমাদের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে যে আমাদের পরিকল্পনা রয়েছে সেটার কিছু বিষয় বোর্ডে আসবে। কোন কোন পদে পরিবর্তন আসবে সেই দিকেই আগ্রহ সবার। আকরাম খান কি সত্যিই থাকবেন না ক্রিকেট অপারেশনসে? বিসিবি সভাপতি অনুরোধ করলে কি করবেন? না থাকলে গুরুত্বপূর্ণ এই পদে কে আসবেন? গেম ডেভেলপমেন্ট, সিকিউরিটি, আম্পায়ার্স, বিপিএল, সিসিডিএম এর কমিটিতেও আসতে পারে পরিবর্তন। দায়িত্ব পেতে যাচ্ছেন ওবায়েদ, ফাহিম, মিঠু। গুরুত্বপূর্ণ সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়েও আসবে সিদ্ধান্ত। আলোচনায় গুরুত্ব পাবে বিপিএল সিজন 8। 3 জন করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ফরেন প্লেয়ার্স নেওয়ার একটা সুযোগ রয়েছে। সো কাদের সাথে কি কন্ট্রাক্ট হচ্ছে বা কী ধরনের কারা আসছেন সেই বিষয়গুলো আমরা আসলে আমাদের যে নির্ধারিত যে ড্রাফটের জন্য যে সময় নির্ধারণ করা আছে 27 তারিখ, তার হয়তো আগে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটের কথা। বিপিএল এ প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল 1 কোটি আর রানার্স আপ দল পাবে 50 লাখ টাকা, যা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে অনেক কম। এ নিয়ে সমালোচনা হলেও সিদ্ধান্ত থেকে সরে আসছে না বিসিবি। তবে ভবিষ্যতে বাড়ানো যায় কিনা ভেবে দেখবে বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিউজিল্যান্ডের টানা তৃতীয় দিনের অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দলের ব্যাটিং পরামর্শক অ্যাশোল প্রিন্স জানিয়েছেন, নিউজিল্যান্ডের উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বেশি। লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে নিয়মিত অনুশীলনে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটীয় কোনো সাফল্য না থাকার চক্র এবার ভাঙতে চায় বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই তাই ব্যস্ত সময় ক্রিকেটারদের। প্রতিদিনের অনুশীলনেই বাড়তি গুরুত্ব পাচ্ছে স্লিপ ক্যাচিং। আমাদের সামনে এখনো 1 সপ্তাহ সময় আছে। ক্রিকেটাররা অনুশীলনে প্রতিনিয়ত উন্নতি করছে। প্রথম টেস্টে সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি হয়ে উঠবে বলে আশা করা যায়। নিউজিল্যান্ডের উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের চ্যালেঞ্জই বেশি। জানা কথাটাই শিষ্যদের আবার মনে করিয়ে দিলেন অ্যাশোয়েল প্রিন্স। নিউজিল্যান্ডের মাটিতে 2-3 দিনের অনুশীলন শেষ হলো। বোলারদের জন্য এখানে কাজটা সহজ হলেও ব্যাটারদের চ্যালেঞ্জ অনেক। নিউজিল্যান্ডের উইকেটে বাউন্স থাকে, সিম মুভমেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারলেই ব্যাটাররা ভালো করবে। 2021 সালে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তবে টেস্ট সিরিজ শুরু হবে নতুন বছরের প্রথম দিনে। সেই সূত্রে নতুন করে আশায় বুক বাঁধাই যায়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতে শুরু হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। বাংলাদেশের মিশন শুরু হবে কাল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল। শারজায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 11:30টায়। একদিন কোয়ারেন্টাইন শেষে প্রথম অনুশীলনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগার যুবারা। সবশেষ ভারত সফরে ট্রাই সিরিজ জিতে চাঙ্গা রাকিবুলের দল। গতবারে বিশ্বকাপ জয়ী দলের 4 সদস্য দলের অন্যতম ভরসা। নেপালকে সহজেই হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরুর লক্ষ্য রাকিবুল নাবিলদের। আসরে বি গ্রুপে বাংলাদেশ, নেপাল ছাড়া বাকি 2 প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। আমরা একদিন কোয়ারেন্টাইনে ছিলাম, তারপর আমরা এখানে আসছি মাঠে প্র্যাকটিস করার জন্য। ভালো একটা প্র্যাকটিস হয়েছে, সবাই খুব ভালো শেপে আছে, সুস্থ আছে। সবাই মিলে মাঠে এবং আমাদের প্ল্যানগুলো এক্সিকিউট করব, যাতে আমরা ভালো ক্রিকেট খেলে এবং প্রথম ম্যাচে জিতে শুরু করতে পারি। অনূর্ধ্ব-19 সাফ ফুটবলের চ্যাম্পিয়ন নারী দল পাবে জাতীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে ফিরলে ঘটা করে সেই অনুষ্ঠান হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অন্যদিকে সাফে মারিয়াদের ধারাবাহিক সাফল্যে বড় স্বপ্ন দেখছে ওয়াফুফের নারী উইং। এই দলটাকে সঠিক পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চান চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। মারিয়ামান্ডার হাতে সাফ শিরোপা, পাশে সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে এই স্বপ্ন পূরণ হয়নি এখনো। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এদিক থেকে গর্ব করতেই পারে। মেয়েরা তো লাল সবুজের মান রেখেছে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখানেই শেষ নয়, এই অর্জন আগামীর প্রেরণা। বাফুফেও এই দলটাকে এগিয়ে নিতে চায় সঠিক পরিকল্পনায়। কিছু করার জন্য আমাদের মেয়েদেরকে ইয়ারলি 5 টাইম 6 টাইম অনেক বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে স্ট্রং টিমের সাথে, জাপান, কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, এদের সাথে। দেন তারা বুঝতে পারবে তাদের ল্যাকিংস কোথায়। আমাদের কোচিং স্টাফ বুঝতে পারবে কোন লেভেল থেকে এদেরকে আরও বুস্ট আপ করতে হবে। তো সেটার জন্য দরকার ফান্ড। একটা ম্যাচ খেলতে গেলে মিনিমাম 1 কোটি টাকা দরকার হয়। তো এটা তো আমরা ফ্রিকোয়েন্ট জোগাড় করতে পারি না। বিজয়ের মাস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই শিরোপা জয়ে গর্বিত ক্রীড়াঙ্গন। মারিয়া রিপারা পাবেন জাতীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ থেকে ফিরলেই গণভবনে হবে সেই আনুষ্ঠানিকতা। আগেও যা পেয়েছে নারী দল। নারীদের বয়সভিত্তিক দলের কল্যাণে ট্রফি আসে ফুটবলে, অথচ ঘরোয়া লিগে ওরাই চরম বৈষম্যের শিকার হয়। ক্লাব পর্যায়ে যে পারিশ্রমিক, তা নিয়ে প্রশ্ন অনেক দিনের। আন্তর্জাতিক পর্যায়ের জন্য মারিয়া মুগনিদের উৎসাহ যোগাতে ঘরোয়াতেও মর্যাদা বাড়ুক, সেটাই সময়ের দাবি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। শীতের শুরু থেকেই টাঙ্গুয়ার হাওরে বসেছে পাখিদের মিলন মেলা। তবে শিকারীদের ভয়ে আগের মতো আর পাখি আসছে না। প্রতি বছরই কমছে অতিথি পাখির আনাগোনা, ফলে প্রকৃতি হারাচ্ছে রূপবৈচিত্র্য। তাই হাওরের গাছপালা রক্ষা ও পাখি শিকার বন্ধে কঠোর নজরদারির তাগিদ পরিবেশবাদীদের। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বড়দিন উপলক্ষে দেশে হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু আর্চ বিশপ ডিক ক্রুজ। বিকেলে রাজধানীর কাকরাইলে আর্চ বিশপ হাউসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আর্চবিশপ ডি ক্রুজ জানান, নিরাপত্তার সাথে বড়দিন পালনের জন্য প্রশাসনের তরফ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বড়দিনের অনুষ্ঠান যথাযথভাবে পালনের জন্য নিজেদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এদিকে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান পালন করা হবে জানিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু জানান, জনগণের চাপ যাতে না থাকে সে কারণে অনুষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে। অনুষ্ঠান হবে ঘরোয়া পরিবেশে। প্রশাসন তারা আমাদেরকে ডেকেছে, ফাদারদেরকে ডেকে ইতোমধ্যে মিটিং করেছে এবং তারা প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দান করবে এবং আমরাও নিজেরা ভিতরে যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। এনবিআর ওয়্যারহাউস বিরোধে 3 মাস ধরে শুল্কমুক্ত মদ কিনতে পারছেন না বিদেশি কূটনীতিকেরা। সামনে বড়দিন ও নতুন বছরের উৎসব থাকায় তীব্র হয়েছে এই সংকট। বিষয়টিকে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলছেন বিশ্লেষকেরা। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরতরা বেশ কিছু সুযোগ সুবিধা পান, তারই একটি শুল্কমুক্ত মদ। বাংলাদেশে থাকা দূত ও মিশন সদস্যদের কাছে এই পানীয় বিক্রিতে আছে 6টি বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর অনুমতিতে তারা শুল্কমুক্ত সুবিধায় মদ এনে কূটনীতিকদের কাছে বিক্রি করেন। তবে এ নিয়ে ওয়্যারহাউসগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় সেপ্টেম্বরে একটি সফটওয়্যার চালু করে এনবিআর। দেয়া হয় বিক্রির সব তথ্য লিপিবদ্ধের নির্দেশ। এনবিআর এর এই পদক্ষেপকে বেআইনি দাবি করে আদালতে যায় ওয়্যারহাউসগুলো। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। এদিকে বিক্রি বন্ধ থাকায় চিঠি দিয়েও এই পানীয় পাচ্ছেন না কূটনীতিকরা। সংকট আরো বড় হয়েছে সামনে বড়দিন, 31 ও নতুন বছরের আনুষ্ঠানিকতা থাকায়। তাদের জীবন আচরণে এটা কিন্তু স্বাভাবিক একটা আইটেম এবং তারা কোনো ধরনের আনন্দ উৎসব করা, তাদের বড়দিন করা, এগুলোতে কিন্তু তারা কিন্তু লিকার দিয়েই ওপেন করে। একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেব, এই জিনিসটা তো চালু ছিল এবং এটা একটা ওয়েল রিকগনাইজড বিষয়। সেখানে যে আমরা দিতে পাচ্ছি না, এটা আমাদের একটা ব্যর্থতা এবং এটা আমাদের জন্য, আমাদের ব্যবস্থাপনার দিক থেকে এটা অবশ্যই ইতিবাচক নয়। বিচারাধীন বিষয়ে বক্তব্য দেন ওয়্যারহাউস মালিকরা। মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে এনবিআর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না। সংকট তৈরি হয়েছে এটার কোনো মেসেজ পাইনি কারো কাছে। তারা তো দীর্ঘদিন ধরে বিক্রি করছে না, সংকট তো তৈরি হওয়া স্বাভাবিক না। না না, একটা হলো ইউ থিঙ্ক, আপনি চিন্তা করে বলছেন, আর একটা হলো প্র্যাকটিক্যাল রেজাল্ট ইজ জিরো। বছরে এই 6টি ওয়্যারহাউস প্রায় 42 কোটি টাকার মদ আমদানি করতে পারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রগতি হয়েছে, তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সিপিডি প্রকাশিত অর্থবছরের প্রথম পর্যালোচনায় বলা হয়, রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি, তবে বাড়তি চাহিদার অর্থ সংস্থানের সক্ষমতা কমেছে সরকারের। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, জ্বালানির দাম বাড়ানোর মতো বিষয়ে দেশের নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তেল, চাল, ডাল সহ খাদ্য কিনতে হচ্ছে চড়া দামে, যার সাথে সরকারের 5.3% মূল্যস্ফীতির তথ্যের মিল নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বাজারের যে নীতিমালা, নিয়ম, সেই নিয়মটা, ফর্মুলাটা মেনে চলে না অনেক সময়। সেখানে অনেক ধরনের নন ইকোনমিক ফ্যাক্টরসগুলো কাজ করে থাকে। চালের ভোগের একটি পুঙ্খানুপুঙ্খ একটি পুনর্মূল্যায়ন প্রয়োজন রয়েছে, যেটি আমরা খুব দ্রুত আশা করি। নতুবা প্রতিবারই একটি চ্যালেঞ্জ থেকে যাচ্ছে যে একটা ঘাটতি থাকছে এবং এই ঘাটতির টানাপোড়েনে ব্যবসায়ীরা ব্যবসা করছে। অর্থবছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মাত্র 18%। রাজস্ব আদায়ে 27% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন 16%। 26% কমেছে সঞ্চয়পত্রের বিক্রি, রপ্তানি 24% বাড়লেও কাঁচামালের তুলনায় পোশাকের দাম বেড়েছে নামমাত্র। বিশ্ববাজারে সারের দাম বাড়ায় ভর্তুকির চাহিদা বাড়বে দেশে। মানুষের চলাচল বেড়েছে, ঢাকায় ট্রাফিক বাড়ছে, এক্সপোর্ট কিছুটা বাড়ছে, সুতরাং আমরা বুঝি যে এক ধরনের রিকভারির ভিতরে আছে। আগে যেরকম গত বছরের 2-3 মাস একটা কাইন্ড অফ লকডাউনের মতো ছিল, ওখানে একটা অসুবিধা হয়েছে, সেই জায়গাটার ভিতরে আসে নাই। এরকম একটা অবস্থায় ফিসকাল স্পেস ক্রিয়েট করাটা ক্রমান্বয়ে কিন্তু কঠিন হয়ে যাবে
এবং এই মধ্যমেয়াদী চ্যালেঞ্জটা আমাদের কিন্তু পলিসি মেকারদেরকে বুঝতে হবে। যেটা বললাম যে সার গ্যাসের এখন দামের প্রশ্নটা চলে আসবে, যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রায় ডাবল হয়ে গেছে সারের দাম। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের দুর্বলতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি সামনের মুদ্রানীতিকে সম্প্রসারণমূলক করার পরামর্শ দেন গবেষকরা। শরিয়া ভিত্তিক সুকুক বন্ডের মতো বিনিয়োগের সুযোগ পুঁজিবাজারের গভীরতা বাড়াবে বলেও মনে করেন তারা। বেশি জায়গাটি কিন্তু আমরা হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে আশঙ্কার কথা জানালেন আবাসন খাতের ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীতে আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রিহেব নেতারা বলেন, নতুন ড্যাপ বাস্তবায়ন হলে জমির মালিক, নির্মাতা প্রতিষ্ঠান সবাই ক্ষতিগ্রস্ত হবেন। নেতারা বলেন, নতুন ড্যাপে ভবনের উচ্চতা কমে যাবে, এতে নির্মাণ ব্যয় বেড়ে যাবে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে ফ্ল্যাটের দাম। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান ABM আমিন উল্লাহ নুরি বলেন, ব্যবসার ক্ষতি হয় এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না সরকার। বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও। ড্যাপ নিয়ে ব্যবসায়ীদের চিন্তিত না হওয়ার পরামর্শ দেন তিনি। তবে ফ্ল্যাট কিনতে গিয়ে গ্রাহক যেন প্রতারিত না হন সে বিষয়ে সতর্ক করেন টিপু মুনশি। আমাদের এই ড্যাপ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সম্মানিত সভাপতি স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী কাজ করছেন। ইতিমধ্যে আমরা প্রায় 300-র কাছাকাছি অংশগ্রহণ নিয়ে সভা করেছি। আপনাদের নিয়ে কিন্তু সভা করা হয়েছে, স্থপতিদের নিয়ে কিন্তু সভা করা হচ্ছে, আমাদের প্রকৌশলীদের নিয়ে সভা করা হচ্ছে, প্ল্যানারদের নিয়ে সভা করা হচ্ছে, মিডিয়া কর্মীদের নিয়ে সভা করা হচ্ছে, আপনাদের মতামত নেওয়া হচ্ছে, ব্যক্তি পর্যায়ে মতামত নেওয়া হচ্ছে, অন্যান্য বিষয়ে কিন্তু গবেষণা করা হচ্ছে। সকল কিছু নিয়ে একটি ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আমার একটা অনুরোধ আপনাদের প্রতি, রিহাবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কখনো কখনো যে একটা কথা শুনি যে কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, এমনটা যেন না হয়। মানুষ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর যেন পাখির স্বর্গরাজ্য। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত হাওরে বসে পাখিদের মিলন মেলা। তবে পাখি শিকারীদের দৌরাত্ম্য ও গাছপালা কমে যাওয়ায় টাঙ্গুয়ার হাওরে আগের মতো পাখি আসছে না। এ কারণে প্রতিনিয়ত কমছে পরিযায়ী পাখির সংখ্যা, ফলে প্রকৃতি হারাচ্ছে তার রূপবৈচিত্র্য। রূপবৈচিত্র্যের দিক থেকে অনন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠছে তার আপন খেয়ালে। বর্ষার সময় জলে চারপাশ থই থই থাকলেও শীতে ভিন্ন রূপ ধারণ করে এই হাওর। আর সেই রূপকে আরো অনন্য করে তোলে পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, গাংচিল, বক, শঙ্খচিল সহ নানান প্রজাতির পরিযায়ী পাখির দল। শীতে দেখা মেলে প্রায় 200 প্রজাতির পাখির। ভয়াবহ শীত থেকে বাঁচতে প্রতি বছর সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া, নেপাল সহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে ছুটে আসে অতিথি পাখি। স্থানীয়রা বলছেন, সেই সুযোগে পরিযায়ী পাখি শিকারে বেপরোয়া হয়ে ওঠে শিকারী চক্র। আর গাছপালা কমে যাওয়ায় জলাশয়ে আগের থেকে পাখি আসা অনেকটাই কমেছে। যে আগের মতো যে পাখিও এখন আসে না, হাওরে কিছু নাই, যে বন্টন সব নিচে খাইটিয়া। যেহেতু হাওরে নৌকা বেশি, চল বেশি, আগে তো টলা ছিল না, অতিথি পাখিও বেশি আসছিল। হাওরের গাছপালা রক্ষা ও পাখি যাতে কেউ শিকার করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। থেকে যেন কোনো দুষ্কৃতকারী অবাধে পাখি শিকার করতে না পারে এবং নিষিদ্ধ ঘোষিত এলাকা থেকে অবশ্যই যেন কেউ মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে টহল কার্যক্রম অব্যাহত আছে। এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা সেখানে হিজল করচের গাছ ইতিমধ্যে লাগিয়েছি। 51টি জলমহল নিয়ে ৯,৭২৭ হেক্টর জায়গা জুড়ে তাহিরপুর উপজেলায় গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে যার আয়তন বেড়ে দাঁড়ায় 20,000 একরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল রাত ৯টায় বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।